অরুণাচল প্রদেশের অনেকগুলি শহীদ স্মৃতিসৌধগুলির মধ্যে অরুণাচল প্রদেশের নুরানাং জেলায় অবস্থিত যশবন্তগড় একটি অন্যতম বিখ্যাত শহীদ স্মৃতিসৌধ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি। আজকে আমি তোমাদের জন্য একদম অন্যরকমের একটি ব্লগ নিয়ে এসেছি। যা দেখাবো এবং এর সাথে যা কিছু বলবো তা শুনলে কিন্তু তোমাদের গা রীতিমতন শিউরে উঠবে। তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি আজকের ব্লগটি শুরু করতে চলেছি। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে, এবং পেজ থেকে দেখে থাকলে একইভাবে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। তাওয়াং পৌঁছানোর আগেই আমাদের শেষ দর্শনীয় স্থান যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। যশবন্তগড় অরুণাচল প্রদেশের পর্যটকদের কাছে একটি বিখ্যাত আকর্ষণীয় স্থান, এবং এই স্থানটিতেই ট্যুরিস্টরা সারা বছর ধরে ব্যাপকভাবে পরিদর্শন করে চলেছে। শহীদদের স্মৃতিসৌধ নামে এই যশবন্তগড় পরিচিত, এবং স্মৃতিসৌধটি প্রয়াত যশবন্ত সিং রাওয়াতের সম্মানেই তৈরি করা হয়েছে। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন রাইফেলম্যান ছিলেন। এই স্মৃতিসৌধ থেকে তাওয়াংয়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তোমাদেরকে বলবো, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তোমরা অবশ্যই নিচের লেখাগুলি ভালো করে লক্ষ্য করো। দেখতে পাবে লেখা আছে হাসলা, নিষ্ঠা, সাহস, হিম্মত, সংকল্প, জজবা, বীরতা, বলিদান, কর্তব্য, শৌর্য। এই কয়েকটি শব্দকে অবলম্বন করে যে বীর গাথা রচনা করেছিলেন ভারতীয় সেনাবাহিনী, অদম্য সাহসী যুবক, তারই স্মৃতিসৌধে এসেছি আজ আমরা সকলে। ভেতরে প্রবেশ করবার আগেই খুব সুন্দর একটি জায়গায় চলে এসেছি, যা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, যেখানেই যাই না কেন, যেখানেই দাঁড়াচ্ছি কিনা অদ্ভুত সুন্দর। কিন্তু এখান থেকে যা দেখলাম সত্যি তা মনে হয় একটু বেশি সুন্দর। এই সুযোগে তোমাদেরকে একটি ছোট্ট কথা জানিয়ে রেখি দর্শক বন্ধুরা, আমাদের অরুণাচলের কিন্তু আরও অন্যান্য অনেক ব্লগ আপলোড হয়েছে, যেখানে পুরো ইনফরমেশন সহ কিন্তু ডিটেলসে আমি বলেছি। এখানে এসে কোথায় উঠবে, কী কী দেখবে, কতটা ডিস্টেন্সের মধ্যে সব রয়েছে, সবটা তোমরা জানতে চাইলে কিন্তু সেই ব্লগগুলি অবশ্যই দেখো। এখন আমি প্রবেশ করেছি একদম ভেতরে। আমাদের প্রত্যেকেরই ইষ্ট দেবতা রয়েছে, ঠিক সেরকমই ভারতীয় সেনাবাহিনীদের কাছে উনি একজন দেবতুল্য, মানে দেবতার সমান বলা যেতে পারে খুব সহজেই। ঠিক ভগবানের যেভাবে আমরা নিত্য পুজো করি, এখানেও কিন্তু প্রতিনিয়ত নিত্য পুজো হচ্ছে, এবং এখানে কিন্তু ভোগ চড়ানো হচ্ছে। সেই প্রসাদও আমরা নিলাম, তোমাদেরকে সেটা দেখালাম, এবং হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি। ওনার ব্যবহার করা প্রত্যেকটি জিনিসকে কতটা যত্ন সহকারে আলমারিতে রাখা হয়েছে সেটাই তোমাদের দেখাবো। উনি কি জুতো পরতেন, সেই জুতোগুলো যত্ন করে রেখে দেওয়া আছে। উনি যেটাই করে জল খেতেন, মানে সেই জগও পাশেই রেখে দেওয়া আছে। ওনার বিছানা, বালিশ, তোশক, জামা কাপড় সবটা খুব যত্ন সহকারে আলমারিতে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এইগুলোও কিন্তু টুরিস্টরা বেশ আগ্রহ সহকারে সময় নিয়ে কিন্তু দেখছে, এবং এখানে যা কিছু লেখা আছে সেই লেখাগুলি পড়ার পরে ট্যুরিস্টদের মনে আগ্রহ কিন্তু আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি। ওনার যে মিউজিয়াম রয়েছে সেখানে আরও কিছু দেখব, আরও কিছু জানবো। তিনি উত্তরাখণ্ডের গাড়োয়াল রাইফেলসের একজন রাইফেলম্যান ছিলেন। তাওয়াং থেকে 25 কিলোমিটার দূরে নুরানাং এর এই জায়গাতেই অদম্য জেদ নিয়ে তিনি চীনা সেনাবাহিনীর আক্রমণকে প্রতিহত করেছিলেন। তার এই অসীম সাহসিকতাকে সম্মান জানানোর জন্য ভারতীয় সরকার তাকে মহাবীর চক্র প্রদান করেছিলেন। এবারে আসি এখানকার সেনাবাহিনীদের কথায়। এই স্মৃতিসৌধের যত্ন নেওয়ার জন্য সেনাবাহিনীর বেশ কিছু জওয়ান এখানে সবসময় কর্মরত রয়েছেন। তারা শুধু এই স্মৃতিসৌধটির যত্নই নিচ্ছেন তাই নয়, এখানে আসা সমস্ত পর্যটকদের খুব আন্তরিকতার সাথে তাদের গরম গরম চা, কফি, পকোড়ার ব্যবস্থা করে দেন।
1962 সালে চীন এবং ভারতের যুদ্ধের সময় যশবন্ত সিংয়ের সঙ্গে ত্রিলোক নেগি এবং গোপাল গুসাইন বলে দুজন ছিলেন। এই নেগি এবং গুসাইনকে হত্যার পরে যশবন্ত সিং কিন্তু নিজেকে একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করেন এবং সেখানে অনেকগুলি রাইফেলও স্থাপন করেন। যদিও বা উনি এটা করতে চেয়েছিলেন, চীনাদের বোঝাতে চেয়েছিলেন যে ওনার পেছনে বড় কোনো একটা শক্তি রয়েছে। এই কাজে ওনাকে দুইজন ভীষণভাবে সাহায্য করেছিলেন। সেলা এবং নুরা নামে দুই স্থানীয় মেয়ের সহযোগিতায় কিন্তু যশবন্ত সিং বিভিন্ন স্থানে অস্ত্র স্থাপন করতে পেরেছিলেন। 3 দিন ধরে গুলি চালিয়েছিলেন এবং এতে কিন্তু চীনা সেনাবাহিনীরা 72 ঘন্টা অগ্রসর হতে পারেননি। তারা কোথাও একটু হলেও ভয় পেয়েছিলেন। অবশেষে চীনারা যশবন্ত সিংকে চারিদিক থেকে ঘিরে ফেলল। সেলা বন্দী হয়ে আত্মহত্যা করে ফেলল এবং নুরা গ্রেনেড বিস্ফোরণে মারা যান। যশবন্তের মৃত্যু সম্পর্কে বিভিন্ন সংস্করণ রয়েছে। কেউ কেউ বলে যে তিনি বন্দী হওয়ার আগেই নিজেকে গুলি করেছিলেন, আবার অন্য সংস্করণে বলা হয় তাকে ধরা হয়েছিল এবং ফাঁসি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তার অস্তিত্বকে রীতিমতন মানা হয়। তাই ভারতীয় সেনারা কোনো রকম যুদ্ধে যাওয়ার আগে যশবন্ত সিংকে স্মরণ করে তারপরেই যুদ্ধে অগ্রসর হন। তাই আজও কিন্তু যশবন্ত সিংয়ের স্মৃতিসৌধে তার ইউনিফর্ম, টুপি, ঘড়ি, বেল্ট ইত্যাদি জিনিসপত্র যত্ন সহকারে রাখা হয়েছে, যেগুলি আমি তোমাদের দেখিয়েছি। এবারে মিউজিয়াম ছেড়ে বেরিয়ে এসেছি। এখানে অনেকগুলি বাংকার রয়েছে, কিছু বাংকার অ্যাক্টিভ, কিছু বাংকার ইনঅ্যাক্টিভ রয়েছে। এর মধ্যে আমরা একটি বাংকারের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে বাংকারগুলি অ্যাক্টিভ হোক বা না হোক, এইগুলি একসময় তো অ্যাক্টিভ ছিল। তাই চোখের সামনে যা দেখেছি, যতটা যা পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। চলো তাহলে বাংকারের ভেতরে যাব এবং বাংকারগুলি বহু পুরনো, খুব চড়াই উতরাই রাস্তা, তোমাদের যেটা আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ওঠানামাটা মোটেও খুব একটা সহজ নয়, তবুও কষ্ট করে ভেতরের দিকে যাব এবং বাংকার যেই অবস্থায় আছে সেটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব এবং বাংকারের ভেতর থেকে বাইরেটাও তুলে ধরব যে এখান থেকে কিভাবে বাইরে নজর রাখা হতো, যে কখন আমাদের ভারতীয় সেনাদের উপরে আক্রমণ করার একটা পরিকল্পনা বা আক্রমণ করতে পারে, সেটা কিন্তু এই বাংকারের ভেতরে দেখতে পাচ্ছ। এখান থেকেই কিন্তু এই যে সোজা বাইরের দিকে নজর রাখা হতো। আমি এখন যেই বাংকারে দাঁড়িয়ে আছি, জানি না এই বাংকার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, কিন্তু এখানে এখনো পর্যন্ত বেশ কয়েকটি বাংকার কিন্তু রীতিমতো অ্যাক্টিভ রয়েছে। অবশেষে কিন্তু যুদ্ধের গতিপথের পরিবর্তন হয়, যার ফলে অনেক চীনা হতাহত হয়। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে মহাবীর চক্র এবং ত্রিলোক সিং নেগি ও গোপাল সিং গুসাইনকে বীর চক্রে ভূষিত করা হয়েছিল এবং এই দৃষ্টান্তমূলক ঘটনাটি 2019 সালে একটি সিনেমার মাধ্যমে যশবন্তগড় লোককাহিনী এবং কিংবদন্তির অংশ হয়ে উঠেছে। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। একটু অন্য রকমের ব্লগ হলো, আশা করি তোমাদের কাছে কিন্তু আজকের ব্লগটি বেশ ভালো লেগেছে। তাই তোমাদের কাছে আবারও একটি ছোট্ট অনুরোধ করব, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। আর প্রত্যেক দর্শক বন্ধুকেই বলবো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমাদের সঙ্গে থেকো, দেখতে থেকো পিউ ব্লগ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি কোনো ব্লগে।